এটা বলো কি এটা কোথায় করছি ওয়ার্ডে হয় নাই হ্যাঁ সব কিছু ইলাস্ট্রেটরে হতে হবে ফটোশপে হতে হবে এরকম কোনো কথা আছে না নাথিং এট অল শুধু সফটওয়্যার অনেক কিছু করতে পারে এরকম কিছু অন্য অন্য জায়গাগুলোতে ব্যবহার করেও তোমরা অনেক সুন্দর ডিজাইন করতে পারো কোনো সমস্যা নেই কেউ যদি মাইক্রোসফট ওয়ার্ডেই অনেক সুন্দর করে একটা পোস্টার ডিজাইন করে তাহলে তাকেও আমরা ডিজাইনার বলি সেও একজন ডিজাইনার এবং তার কাজের দক্ষতা একজন ইলাস্ট্রেটর ইউজারের চেয়ে অনেক বেশি কারণ ইলাস্ট্রেটরে যারা ব্যবহার করছে ইলাস্ট্রেটরকে তারা বিষয়গুলো অনেক সহজে খুঁজে পাচ্ছে ঠিক আছে কিন্তু যে এমএস ওয়ার্ডে কাজগুলো করছে সে কিন্তু অনেক সহজে করতে পারতেছে না তার মাথায় খুব বেশি প্রেশার পড়ে যখন এমএস ওয়ার্ড দিয়ে কাজগুলো করতে যায় কারণ সব কিছু এমএস ওয়ার্ডের সব কিছু ওইরকমভাবে সাজানো না একটা গ্রাফিক্স প্ল্যাটফর্ম এরকম কিছুই না বুঝতে পারছে সেখানে যদি কেউ করতে পারে তাহলে সে অনেক বড় অনেক ভালো মাপের ডিজাইন বুঝতে পারছে কি এই জন্য আমরা ফটোশপ বা ইলাস্ট্রেটর শুধু এই দুইটা সফটওয়্যারের গণ্ডির মধ্যে থাকবো না ওকে এটা ছাড়াও অনেক সফটওয়্যার আছে গ্রাফিক্সের কাজ করার জন্য সেগুলো শেখার জন্য চেষ্টা করব এবং সেগুলো দিয়ে কাজ করলে কাজ করা যাবে বা সে গ্রাফিক্স ডিজাইনার না বা এরকম কোনো ভুল ধারণা রাখা যাবে না ওকে তুমি যদি ইচ্ছা করো আমি বলবো যে ইলাস্ট্রেটর ঠিক আছে অনেক দারুণ ভেক্টর ডিজাইনের জন্য অনেক চমৎকার তো এমএস ওয়ার্ড এছাড়াও কুরেল প্রো এগুলো অনেক চমৎকার বুঝতে পারছেন এমএস ওয়ার্ডে আমরা লেখালেখির জন্য অনেক ভালো একটা প্ল্যাটফর্ম পাচ্ছি কিন্তু যদি ইচ্ছা করি যে আমাদের সুন্দর একটা এখানে যে ডিজাইনটা হয়েছে এই ডিজাইনটাই আমি যদি অ্যারাবিকে করতে চাই বুঝতে পারছে কি তোমাদের অ্যারাবিক ইলাস্ট্রেটরের চেয়ে অনেক কম সময়ে আমি করতে পারবো এবং শুধু CS6 ছাড়া CS6 এবং এর উপর দিকের ভার্সনগুলো ছাড়া এর আগের কোনো ভার্সনে অ্যারাবিক সাপোর্ট করে না ইলাস্ট্রেটর বুঝেছে তো সেই ক্ষেত্রে যাদের CS6 নেই অথবা এর পরের লেটেস্ট ভার্সনগুলো যাদের কাছে নেই ইনস্টল করা নেই তাদের যদি কোনো কারণে আরবি লিখতে হয় আরবিতে কোনো কিছু ডিজাইন করতে হয় অথবা কেউ একজন ডিজাইন করে নিয়ে আসলো আমাকে জাস্ট প্রিন্ট আউট করতে হবে এরকমও হয় অনেক সময় কিন্তু আমি বিষয়গুলো না জানার কারণে তার ডিজাইনটা নষ্ট করে ফেললাম ঠিক আছে তো সেজন্য বলছি যদি এরকম কিছু হয় তাহলে তোমাদের জন্য বেটার সলিউশন তোমার কাছে CS6ও নাই CCও নাই এর উপর আর কিছু নাই বুঝতে পারছে এর আগের ভার্সনগুলো আছে তো আগের ভার্সনগুলোতে কি সাপোর্ট করে না অ্যারাবিক নট সাপোর্টেড সো তখন কি করবা তোমরা ইচ্ছা করলে এমএস ওয়ার্ড ব্যবহার করে সুন্দর ডিজাইন করতে পারবা কোনো অসুবিধা নেই যেমন ধরো আমি যদি এই লেখাগুলো আরবিতে লিখি এখানে পসিবল সম্ভব কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরের CS2 CS4 CS3 এই ভার্সনগুলোতে তুমি আরবিক লিখতে পারবে কোনো সফটওয়্যারকে ছোটো করে দেখার কিছু নাই এবং কোনো সফটওয়্যারকে পরিপূর্ণভাবে শিখতে পারো তুমি দেখবো অনেক কিছু এটা দিয়ে করতে পারবো বুঝতে পারছে ওকে এই জন্যই আমি এটা বোঝানোর জন্যই আমি তোমাদের জন্য ছোট্ট একটা ডিজাইন আমি করছি তো এই ডিজাইনটা যদি প্রিন্ট আউট করে সেম ডিমেনশন সেম কালার সব কিছু সহ একইভাবে প্রিন্ট হবে যেমন ইলাস্ট্রেটরে প্রিন্ট হবে বুঝতে পারছে ওকে তো এটা প্রিন্ট প্রিভিউতে আছে এই জন্য এটা একটু সুন্দর দেখা যায় যদি আমি এডিটিং মোডে চলে যাই তাহলে তোমরা সব কিছু লক্ষ্য করবা যে এখানে একটা দাগ পড়ছে কারণ এটা একটা টেক্সট বাউন্ডার টেক্সট ফিল্ড তারপরে এখানে একটা টেক্সট ফিল্ড এগুলো টেক্সট ফিল্ড তো এই জন্য বাট যদি তুমি প্রিন্ট প্রিভিউ করো অথবা প্রিন্ট আউট করো তাহলে আর এগুলো দেখা যাবে না বুঝে আসছে আচ্ছা আজকে আমরা ইলাস্ট্রেটরের সাথে পরিচিত হব এবং ইলাস্ট্রেটরের কিছু বেসিক টার্মস নিয়ে আলোচনা করব আমার কাছে ইলাস্ট্রেটরের CS ভার্সনটা আছে ভার্সন পয়েন্ট হচ্ছে 11.00 তোমরা এখানে দেখতে পাচ্ছ
সবার কাছে কি এটা ইনস্টল করা আছে? কার কার কাছে নেই? মেজরিটি পার্সন তোমাদের কাছে নেই। তো যাওয়ার সময় আমার কাছ থেকে সফটওয়্যারটা নিয়ে যাবো সবাই, ঠিক আছে? তো নিয়ে গেলে এটাও ফটোশপের মতো একইভাবে ইনস্টল করতে হয়। এটা সিএস ভার্সন, সিএস। ওকে, অনেকটা দেখো তো ফটোশপের মতো দেখা যায় কিনা? সব কিছুই ঠিক আছে। এখানে একটা টুল বক্স আছে, এখানে প্যালেটগুলো আছে, উপরে মেনু আছে, তার উপরে নাম লেখা আছে, টাইটেল আছে। বাট তুমি যখন একটা নতুন ফাইল তৈরি করবা, এখানে তৈরি করলে একটু ভিন্নতা লক্ষ্য করবে, ঠিক আছে? একটা নতুন ফাইল বা নতুন প্রজেক্ট আমি এখানে নিলাম, ফাইলে গিয়ে নিউ, এরপরে এখানে যা কিছু আছে এটা একটু পরে বলতেছি, আমি ওকে করলাম। এখানে তোমরা একটু ভিন্নতা দেখতে পাবে ফটোশপের সাথে। ভিন্নতাটা হলো এখানে একটা শুধু কালো দাগ আছে, একটা এরিয়া সেট করা আছে, বোঝা যাচ্ছে, আর বাইরে সবটা সাদা, তাই না? কিন্তু ফটোশপে তো এরকম হতো না। ফটোশপে হচ্ছে যেই পর্যন্ত আমার প্রজেক্ট, এর বাইরের যে অংশটা সেই অংশটা অন্য একটা কালার, ব্ল্যাক অথবা গেট। ওকে, আচ্ছা সেটা একটু দেখে নেই, তোমাদের মনে হয় মনে নেই। আচ্ছা, এখানে যদি আমি একটা ফাইল ক্রিয়েট করি, প্রিসেট A4 and ওকে, তো এটা যখন ক্রিয়েট করছি তখন এটা একটা ফ্লোটেড উইন্ডো হয়ে গেছে, আর বাইরের অংশটা ক্যানভাসটা টোটালি অন্য একটা কালার। এটা ফুল স্ক্রিন করলেও আমি বাইরের অংশটা আলাদা দেখতে পাবো এবং আমার প্রজেক্টটাকে আলাদা হোয়াইট কালার দেখতে পাবো। কিন্তু ইলাস্ট্রেটরের এই ভার্সনগুলোতে এরকম পুরো উইন্ডোটাতেই একটা কালার থাকবে, শুধু আমার যে প্রিন্টের এরিয়াটা বা আমার প্রজেক্টের এরিয়াটা এভাবে কালো দাগ দিয়ে চতুর্দিকে দাগ করা হয়। বুঝে আসছে তোমাদের ব্যাপারটা? ওকে, ফাইন। তো এবার আসি যে নতুন ফাইল তৈরি করতে হলে বা নতুন প্রজেক্ট নিতে হলে কি করতে হবে। তোমাদের ইলাস্ট্রেটর যখন ওপেন হবে তখন এখানে ফাইল মেনু পাবে, এখান থেকে নিউ, অথবা কিবোর্ড থেকে Ctrl+N। এটা অনেক পুরাতন কমান্ড, সব জায়গায় আছে। তুমি MS ওয়ার্ডে করো, নতুন ফাইল আসবে, এক্সেলে করো আসবে, ফটোশপেও আসবে, ইলাস্ট্রেটরেও আসছে। সো এটা ক্লিক করলে যে উইন্ডোটা আসবে বা ডায়ালগ বক্সটা এখানে অ্যাপিয়ার হবে, এটার মধ্যে প্রথমে লেখা আছে নেম। আমরা যখন মাইক্রোসফট অফিসের কোনো ফাইল সেভ করি তখন নাম দিয়ে সেভ করি না? সেম এখানেও কোনো একটা নাম দিয়ে আমরা এখানে সেভ করতে পারি। এরপরে একটা অংশ আছে এখানে আর্টবোর্ড সেটআপ। আর্টবোর্ড বলতে কি বোঝায়? আর্টবোর্ড হলো ফটোশপ ইলাস্ট্রেটরের একটা পেজ, একটা পেজকে কি বলে? আর্টবোর্ড বলে। তো এই আর্টবোর্ডগুলো কতটুকু সাইজের হবে সেটা এখানে দিয়ে দিতে হয়। সাইজটা এখানে লেখা আছে, এটিগুলো হচ্ছে প্রিসেট, অর্থাৎ পেজের নাম লেখা আছে, সিলেক্ট করলে ওই সাইজটা চলে আসবে। বুঝতে পারছেন? এটা হলো প্রিসেট সাইজ। যেমন লিগ্যাল সাইজ 8.5 ইঞ্চি বাই 14 ইঞ্চি, এখানে ক্লিক করলে আর সাইজ লিখতে হবে না। ওকে, আচ্ছা এখানে একটা ইউনিট অপশন আছে, তোমরা ফটোশপে ইউনিট দেখছো, এখানে এডিটে গিয়ে ইউনিট দেখছো না? ইঞ্চি, পিক্সেল, তারপরে এগুলো সব পয়েন্টস। তো ইউনিটটা হচ্ছে এরকমই। তো এখান থেকে যদি আমি ইঞ্চি সেট করে দেই, এখান থেকে তোমরা ইনস্ট্যান্ট লক্ষ্য করবা যে এখানে ইঞ্চি চলে আসছে, 14 ইঞ্চি 8.5 ইঞ্চি। বুঝে আসছে? আচ্ছা, উইড 14 ইঞ্চি, তার মানে হচ্ছে উইডটা বড় না? কি বলো? হ্যাঁ, উইড বড় না? হাইটটা ছোট? হাইট ছোট। তাহলে উইড যদি বড় হয় তাহলে সেই পেজটাকে আমরা পোর্ট্রাইট হিসেবে চিনি, তাই না? হ্যাঁ, উইড যদি বেশি হয় তাহলে পোর্ট্রাইট হবে, ল্যান্ডস্কেপ হবে। উইড বেশি, লক্ষ্য করো 14 ইঞ্চি উইড, উইডটা বেশি, হাইটটা কম, তাহলে একটু ল্যান্ডস্কেপটা এখানে দেখো উইড বেশি আছে না কম আছে? উইড বেশি আছে, হাইট কম আছে। তাহলে উইড যখন বেশি তাহলে সহজে বোঝা যাচ্ছে এটা একটা পোর্ট্রাইট উইন্ডো। তাহলে এখানে উইড 14 ইঞ্চি আছে, তার মানে এটা একটা
পোর্ট্রেট উইন্ডো, তাই না? সেম তোমাদের কি হলো আছে ল্যান্ডস্কেপ উইন্ডো। যদি পোর্ট্রেট হয় তাহলে লম্বালম্বি হবে এদিকে, অর্থাৎ পাশে কম থাকবে, উপর নিচে অর্থাৎ উচ্চতা বেশি থাকবে। আচ্ছা, এরপরে আছে মুড। এই মুডগুলো আমরা ফটোশপে চিনেছিলাম, CMYK এবং RGB, মনে আছে? আচ্ছা, তো CMYK কেন ব্যবহার হয়, কি কাজে ব্যবহার হয়? হ্যাঁ, আর RGB CMYK হচ্ছে যেগুলো প্রিন্ট হবে, প্রেসে যাবে, প্রিন্ট আউট হবে প্রেস থেকে, অথবা কোনো প্রিন্টারের সাহায্যে প্রিন্ট আউট হবে, সেই ক্ষেত্রে CMYK কালার মোড ব্যবহার করবে। আর RGB হচ্ছে ওয়েবের জন্য এবং ছোট এবং ফিক্সড ইমেজের জন্য। বুঝতে পারছে? আচ্ছা, এটা আমাদের আজকে কি হবে সেটা আমার জানা নেই, তারপরেও আমি CMYKই রাখলাম, ওকে করছি। তো এখানে লক্ষ্য করো যে আগে এটা অনেক বড় করে এদিকে ছিল, তাই না? এখন এটা 14 ইঞ্চি উপর নিচ উচ্চতা, এই জন্য এটা এখান থেকে দেখো অনেক লম্বা হয়ে গেছে। আর 8.5 ইঞ্চি হচ্ছে এটা কুইক। ওকে, আচ্ছা, এই হলো প্রিসেট। যদি প্রিসেট উইন্ডো ব্যবহার না করি, এখানে যা আছে এগুলো ব্যবহার করব না, আমি এখান থেকে একটা সাইজ দেব, ঠিক আছে? তাহলে কি হবে, এখানে আমি লিখলাম 5 ইঞ্চি, এখানে লিখলাম 8 ইঞ্চি, এরপরে ওকে করলাম। কোনো সমস্যা আছে? নেই। 5 ইঞ্চি 8 ইঞ্চি একটা উইন্ডো তৈরি হলো। আবার নেই, উপরে 8 ইঞ্চি লিখি, কি করব, শুধু ল্যান্ডস্কেপ চেঞ্জ করে দিলেই এটা উপরে চলে যাবে, উপরেরটা নিচে চলে আসবে। তো দেখো 8 ইঞ্চি এদিকে উইড হয়ে গেছে আর 5 ইঞ্চি হাইট। সাইজ করে নিতে পারবো তো। এবার মনে করো 50-60 ইঞ্চি আর হচ্ছে 30 ইঞ্চির একটা ব্যানার হবে। কত ইঞ্চি? 60 এবং 30। তাহলে কি করব আমি এখানে, উইডে কত করব আর হাইট কত হবে? 30। তাইলে এভাবে ইলাস্ট্রেটর, আমি আগেও বলেছিলাম, অনেক বড় ডিজাইন যেগুলো তৈরি হয় ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করে। বুঝতে পারছেন? অনেক বড় ডিজাইন, যেমন ধরো এই যে তোমাদের সামনে এই দেওয়ালের বাইরে যেগুলো লাগানো আছে এগুলো ইলাস্ট্রেটর দিয়ে করা, অনেক বড় ডিজাইন। তো অত বড় ডিজাইন নিয়ে ফটোশপে কাজ করা কঠিন। এখন যদিও করা যায়, কিন্তু তোমার কম্পিউটারের কনফিগারেশন অনেক হাই থাকবে, না হয় কাজ করা যাবে। বুঝে আসছে কি? কিন্তু ইলাস্ট্রেটরে এটা সুপার ইজি, তুমি অনেক বড় ডিজাইন নিয়ে কাজ করো, কোনো সমস্যা নেই। নর্মাল পিসি দিয়েও অনেক সময় কাজ করা যায়। তোমরা অনেক সময় দেখবা, আমি দেখছি ছোটোবেলায় যে যারা প্রেসে কাজ করতো, এদের কম্পিউটারগুলো অনেক স্লো, মানে একটা ইনপুট দেওয়ার সাথে সাথে কম্পিউটার স্লো 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 আস্তে 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 প্রসেস করতেছে, তারপরে এক পর্যায়ে যে কমপ্লিট হয়। বুঝে আসছে? তো তোমরা যদি ফটোশপে এরকম বড় ডিজাইন নিয়ে কাজ করো, তাহলে তোমাদের কম্পিউটার অনেক বেশি হ্যাং করবে, অনেক স্লো করবে। কিন্তু ইলাস্ট্রেটরে দেখো 1 সেকেন্ডের মধ্যে তৈরি হয়ে গেছে। এখানে শুধু এলিমেন্টগুলো যোগ করে দিয়ে বাস প্রিন্ট আউটের জন্য পাঠিয়ে দাও। সো অনেক সহজ। আচ্ছা, এখন আমি একটা সাইজ তৈরি করে ফেললাম। 30-এর ডিমেনশনটা খুব সুন্দর না, যদি 60 হাইট হয়, উইড হয়, তাহলে 36 হতে পারে, একটা সুন্দর মিল আছে। 36 হলে সুন্দর হবে। তা আমি তো ভুল করেছি, ওখানে 6 ইঞ্চি কম দিয়ে হয়েছে। কয় ইঞ্চি কম দিছি? 6 ইঞ্চি। তাহলে 6 ইঞ্চি যদি বাড়াতে চাই, তাহলে এখানে কোথায় আসবো? লেখাটা একটু করো তো। ডকুমেন্ট সেটআপ, কিবোর্ড কমান্ড হলো Ctrl+Alt+P, Ctrl+Alt+P। তো এখানে আসলে, অথবা তোমরা এখানে যাও, ডকুমেন্ট সেটআপে ক্লিক করো, দেখো তোমার এখানে যা যা দিয়েছিলাম সেগুলো এখানে আছে। তো এখানে 30-এর জায়গায় 36 করে দিয়ে ওকে হয়ে গেল কি? গুড। আচ্ছা, বুঝে আসছে তোমাদের ব্যাপার? আচ্ছা, এবার মনে করো যে এর বেশি, এর বাইরে যদি তোমার কোনো লেখা চলে যায়, অথবা
কোনো একটা ডিজাইন যদি এই এরিয়ার বাইরে চলে যায়, তুমি যদি প্রিন্ট করতে চাও, হবে? বাইরের অংশগুলো প্রিন্ট হবে না। বুঝে আসছে? ওকে, ফাইন। এখন আমাদের একটা রুলার দরকার কি দরকার না? রুলার দরকার আছে। তো কোথায় পাবো? ভিউ, তারপর উপরে যাবো না নিচে যাবো? তোমরা বলো, আমি নিচে যাচ্ছি আস্তে আস্তে। সবাই বলতেছে না কেন? ঘুম গেছে? হ্যাঁ, নাকি এখনো ঘুমাচ্ছ? পেছনে সবাই তো প্রচুর ঘুমাচ্ছিল, আজকে শাস্তি হবে। ওকে, ভেরি গুড। তো তোমরা এখানে উপরে যে মেজারমেন্টগুলো লক্ষ্য করছো, সেই মেজারমেন্টগুলো হচ্ছে ইঞ্চিতে। আমরা এখন ইঞ্চিতে মাপছি। ইঞ্চিতে মেজার করা খুব সহজ, আমরা অনেক তাড়াতাড়ি বুঝে ফেলতে পারি। 100 ইঞ্চি অনুমান করা সহজ, কিন্তু 100 পিক্সেল অনুমান করা সহজ, কারণ পিক্সেলের সাথে আমরা খুব বেশি ফ্যামিলিয়ার না, অনেক বেশি এটা নিয়ে কাজ করি না। প্রায় যে কোনো জায়গায় মেজার করার সময় আমরা প্রথমে চিন্তা করি কত ইঞ্চি হবে। 20 ইঞ্চি। ওকে, না কম হয়ে যাচ্ছে, আরেকটু বেশি দরকার, 30 ইঞ্চি দরকার। ঠিক আছে, এটা আমাদের কাছে বেশি পরিচিত। আর পিক্সেলটা হচ্ছে তোমার একদম নিখুঁত, 100 তো এদিক সেদিক যেন না হয়, এরকম কোনো কাজের জন্য পিক্সেল ব্যবহার করে। যেমন ওয়েবের স্পেসগুলো অনেক 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 বেশি মেপে শেপে করতে হয়। একটু স্পেস এদিক সেদিক হয়ে গেলে তোমার ডিজাইনটা সুন্দর হবে না। সেই জন্য ওয়েবের স্পেসগুলোকে মাপার জন্য সবচেয়ে বেশি পিক্সেল ব্যবহার হয়। আচ্ছা, রেডি? আচ্ছা, এখানে দেখো যে অনেকগুলো টুল আছে, যে টুলগুলো দেখতে অনেকটা ফটোশপের টুলগুলোর মতোই। এটা চিনো? এই টুলটা? হ্যাঁ, কি টুল এটা? ফটোশপে ছিল, এখানেও আছে। এটাকে চিনো? টাইপ টুল না? ফটোশপেও ছিল। আর এখানে দুইটা টুল দেখতে প্রায় একই, তো দুইটা টুল কিন্তু ভিন্ন। প্রথম টুলটা হচ্ছে সিলেকশন টুল, দ্বিতীয় টুলটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। একটু ফটোশপ থেকে ঘুরে আসি, সেখানে এই দুটার কী কাজ ছিল, আবার এখানে সেই এগুলোর কাজ কি। ফটোশপে যেটা মুভ টুল ছিল, এখানে সেটা সিলেকশন টুলটা অনেকটা সেই কাজটাই করে। বুঝে আসছে? আর ডিরেক্ট সিলেকশন টুলটা হচ্ছে ফটোশপে একটা টুল আছে ডিরেক্ট সিলেকশন টুল, এখানেও একই নামেই আছে। এখানে যদি আমি একটা নতুন ফাইল তৈরি করি, Ctrl+N, একটা A4 সাইজের ফাইল তৈরি করি। ওকে, এখানে একটা টুল আছে, এটা দেখো, টুলটার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, উপরে আছে পাথ সিলেকশন টুল। তো ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে আমরা করতে পারি, যদি কোনো একটা জায়গা আমি পেন টুল দিয়ে একটা শেপ তৈরি করলাম, এখন দেখতে পাচ্ছ এখানে একটু বেশি বাঁকা রয়ে গেছে, আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা নিলাম, এইখানে এইভাবে সিলেক্ট করে কোনটাকে সোজা করে দিলাম। বুঝতে পারছো? আচ্ছা, ফটোশপে ডিরেক্ট সিলেকশন টুলটা এই কাজ করে, অর্থাৎ রিশেপ করার কাজে আসে। কিসের কাজে আসে? রিশেপ, শেপটাকে আরেকটা শেপের ধরন চেঞ্জ করার কাজে আসে মোট কথা। আচ্ছা, এই কাজটাই যদি আমি এখানে করি, পেন টুল নিলাম, এখান থেকে একটা এরিয়া আমি সিলেক্ট করলাম, করার পর এবার ডিরেক্ট সিলেকশন টুল নেই, এখান থেকে যে কোনো একটা জায়গা, যে কোনো একটা স্পেস অথবা কোণ আমি কী করলাম, চেঞ্জ করে দিলাম। একই না? অলমোস্ট সেম।
আচ্ছা, ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে পার্থক্য হচ্ছে, মূল পার্থক্য হলো ইলাস্ট্রেটর ভেক্টর ডিজাইনের জন্য বিখ্যাত, আর ফটোশপ হলো রাস্টার ডিজাইনের জন্য। বুঝতে পারছেন? রাস্টার এবং ভেক্টরের একটা পোস্ট আছে, তোমরা দেখে নিবা আমার গ্রুপের মধ্যে। একদম হয়তো নিচের দিকে চলে গেছে, তোমরা একটু স্ক্রল করে নিচের থেকে দেখে নিবা। রাস্টার এবং ভেক্টর নিয়ে একটা পোস্ট আছে, আমি সেখানে টাইটেলটা ছিল ভেক্টর ভার্সেস রাস্টার। বুঝতে পারছে? ওখানে খুব সুন্দর করে লেখা আছে, তোমরা পোস্টটা পড়বা। ওকে, তো পেন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল এই দুইটার কাজ আমরা এখনই বুঝে ফেললাম। তো এখানে ডিরেক্ট সিলেকশন টুলটা যে কাজ করে, ফটোশপের ডিরেক্ট সিলেকশন টুলটা একই কাজ করে। এখন এখানে দেখতে পাচ্ছ, এখানে কয়েকটা টুল আছে, এগুলো নিয়ে আমরা কাজ করব আজকে। তো এখানে প্রথমটা হচ্ছে রেক্টেঙ্গল টুল। আমরা ফটোশপে শিখেছি, আমি ফটোশপটা অল্প একটু এবং ইলাস্ট্রেটরটা কেন শুরু করলাম, দুইটা যদি একসাথে তোমরা শেখো তাহলে অনেক সিমিলারিটি আছে, যেন আমাদের সময়টা ডাবল খরচ হয়। বুঝতে? তো এখানে তোমরা লক্ষ্য করো, সিলেকশনের মধ্যে রেক্টেঙ্গুলার আছে এবং ইলিপ্টিক্যাল আছে, ঠিক আছে? তো ওখানে দেখো ইলাস্ট্রেটরে আসলে আমরা এখানে পাবো হচ্ছে একটা রেক্টেঙ্গল টুল, এরপরে এখানে আছে ইলিপ্টিক্যাল টুল। এই দুটা তো বুঝলাম। তো রেক্টেঙ্গল হলো এখানে চার কোণা যুক্ত একটা অবজেক্ট তৈরি করবে। বুঝতে? চার কোণা যুক্ত একটা অবজেক্ট তৈরি করবে। আর ফটোশপে এটা কি করতো, চার কোণ করে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করবে। বুঝতে? যাই হোক, চার কোণ নিয়ে কথা আর কি। আর ইলেকট্রিক্যাল হচ্ছে এখানে গোলাকার কোনো একটা স্পেস তৈরি করবে, আর ফটোশপে ছিল গোলাকার কোনো একটা অবজেক্টে সিলেক্ট করবে। বুঝতে? আচ্ছা, এছাড়াও এখানে অনেকগুলো শেপ আছে, আমরা দুইটা তো করলাম, এখানে আরেকটা শেপ আছে, এই শেপটার নাম হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গল। রাউন্ডেড মানে হচ্ছে এটা কোণগুলো কাটা, অর্থাৎ কোণগুলো গোল করা, এই জন্য এটাকে রাউন্ডেড রেক্টেঙ্গল বলে। অনেক সময় দেখবো যে অনেক সুন্দর ডিজাইন, এরকম বাটন, বিশেষ করে বাটনগুলো, যেমন ওয়েবসাইটেও দেখবা বিভিন্ন জায়গায় ডাউনলোড বাটন আছে, তারপরে বুক বাটন, এই বাটনগুলোর কোণ কাটা থাকে, অনেক সময় অনেক সুন্দর লাগে, তাই না? তো এটা তোমরা এখান থেকে করতে পারো এটা দিয়ে। তারপরেরটা তো দেখালাম ইলেকট্রিক্যাল, এরপরে আছে এখানে হচ্ছে পলিগনাল লেসো টুল। পলিগনাল লেসো টুল আমরা শিখেছি না? এখানে হচ্ছে তুমি পলিগন তৈরি করতে পারো। কীভাবে হবে? একটা শেপ হবে। আচ্ছা, এটা দিয়ে তোমরা ইচ্ছা করলে তোমাদের কার টাকা বানাতে হবে, 5 টাকা কয়েন কার লাগবে? আচ্ছা, ওকে, তাহলে দেখো একটা কয়েন তৈরি করি, তোমরা করবো এটা। আমি প্রথম মাউসটা দিকে তোমরা একটু দেখো, এখানে মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করবো। হ্যাঁ, এটা রিলিজ করবো না, ছেড়ে দেবো না। বুঝে আসছে? যতক্ষণ না পর্যন্ত আমার সব কাজ কমপ্লিট হবে আমি ছাড়বো না। বুঝে আসছে? ধরে রাখছি, ঠিক আছে? এবার কিবোর্ড থেকে আপ অ্যারো, ঠিক আছে, একবার প্রেস করলাম, কি পরিবর্তন হলো? আবার করছি, বড় ছোট হচ্ছে। আর কি কি পরিবর্তন দেখছো তোমরা? সবাই বলো। হ্যাঁ, দ্যাটস রাইট অ্যান্সার। কোনগুলো বাড়তেছে? কোনগুলো বাড়তেছে? এখন দেখো বাড়তেছে না? কোনগুলো বাড়তেছে? যদি কমাতে হয় তাহলে ডাউন অ্যারো। বুঝেছে? এরকম ছিল আমার প্রথম, আমি বাড়ালাম, আপ অ্যারো প্রেস করে কিবোর্ড থেকে বাড়ালাম। আচ্ছা, তাহলে এবার লক্ষ্য করো যে যেই জায়গায় কম হয়েছে সেখানে কিন্তু একটা পয়েন্ট দেখা যাচ্ছে, 1 2 3 4 5 6। এভাবে আমরা ইচ্ছা করলে গুনতে পারি পুরাটার মধ্যে কয়টা কোণ আছে। ঠিক আছে?
একটু গুনে ফেলি, এখান থেকে শুরু করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা, তাই না? এটা তো নিয়ে ফেলছি তখন 13টা। তো এটা তো এখন এর ভেতরে তো কালার থাকতে হবে না? তো কালারটা এখানে দেখো দুইটা কালার আছে। কালার দুটো হচ্ছে, একটা ফিল কালার আর একটা হচ্ছে স্ট্রোক কালার। ফিল, স্ট্রোক, বুঝেছে? কী কী কালারগুলো? ফিল, স্ট্রোক। ফটোশপে আমাদের দুইটা কালার ছিল, একটা হলো ফোরগ্রাউন্ড কালার আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। কিন্তু এখানের কালার দুটো হচ্ছে একটা ফিল, একটা স্ট্রোক। ফিল বলতে এখানে এর ভেতরে কী কালার থাকবে, আর স্ট্রোক হলো যেটা আমরা কালো দেখছি, এটা হলো স্ট্রোক কালার। তোমরা এখানে লক্ষ্য করো, সাদা যেহেতু বাইরেও সাদা ভেতরেও সাদা, সেজন্য সাদার জন্য সাদা বোঝা যাচ্ছে। মূলত এখানে কিন্তু কালার আছে। এখানে দেখো হোয়াইট কালার আছে আর স্ট্রোকে আছে ব্ল্যাক কালার। সো স্ট্রোকটা আমরা পাচ্ছি এই যে কালো, ঠিক আছে? কিন্তু এখানে এই কালারটাও কিন্তু এখানে আছে, এটাও একটা কালার, কিন্তু এখানে বোঝা যাচ্ছে। সো তোমরা এখান থেকে দেখবা এখানে একটা বার আছে, এই বারটার মধ্যে অনেকগুলো কালার আছে, সাথে একটা ড্রপার আছে। তুমি ড্রপারটা দিয়ে যদি কোনো একটা বাটনের উপর ক্লিক করো, তাহলে সেই কালারটা এখানে চলে আসবে, ফিল কালার হিসেবে তুমি দেখতে পাবে। বুঝে আসছে? আচ্ছা, আবার যদি চাও যে এইখান থেকে উপরে যে স্লাইডারগুলো আছে, CMYK কালারের একটা স্লাইডার আছে, CMYK, বুঝে আসছে? তো এইগুলোকে যদি তুমি মুভ করলেও সেখান থেকে ভিন্ন ভিন্ন কালার তুমি পাবে। এখানে দেখো একটা নাম্বার আছে, 1 2 3 4, প্রত্যেকটা কালারের পেছনে কি আছে? নাম্বার আছে। তো এখানে কে মানে আমরা জানি ব্ল্যাক, ব্ল্যাক 0 করে দিলাম, এবং এখান থেকে ইয়েলো অ্যাপ্লাই করলাম 25%, ম্যাজেন্টো ব্যবহার করলাম 62%, আর সায়ান ব্যবহার করেছি 100%, যার ফলে আমার কাছে এই কালারটা আসছে। বুঝে আসছে? আমি যদি সব কালার 0 করে দিই, কোনো কালার নেই আমার কাছে, আমি সায়ান নেই, ম্যাজেন্টো নেই, ইয়েলো নেই, ব্ল্যাক নেই, তাহলে কি হবে? সাদা হয়ে যাবে। বুঝে আসছে? যদি কালার না থাকে তাহলে সাদা। আর সবগুলো যদি 100% থাকে তাহলে কি হবে? ক্যান ইউ গেস? সবগুলো 100% থাকলে ব্ল্যাক। বুঝে আসছে? আচ্ছা, এই দুটো বুঝলাম। যদি কোনো কালার না থাকে, সব কালার 0, তাহলে কি? যদি সব কালার 100% থাকে, ব্ল্যাক। এবার এর মাঝখানের ভ্যালুগুলো আমি এবার ম্যাজেন্টো, সায়ান সরিয়ে দিলাম, 0 করে দিলাম, কালার চেঞ্জ। আবার ম্যাজেন্টো 0 করে দিলাম, কালার চেঞ্জ। কি আছে এখন? ইয়েলো 100% আছে। তো এখন দেখো ইয়েলো থেকে আমি যদি ব্ল্যাক সরাই দিই তাহলে পুরোটাই ইয়েলো। এখন কোনো কালার আছে কি? সব কালার নেই, শুধু একটা কালার আছে, ইয়েলো। কালারটা একটু ভালো করে বুঝো। আবার যদি আমি ম্যাজেন্টো নিয়ে আসি, সব 0 চলে আসছে ম্যাজেন্টো। আবার সায়ান 100%, বাকি সবগুলো 0 সায়ান। সো এই কালারগুলো হচ্ছে CMYK। যেটা দরকার আমার ওইটার 100% একটু, বাকিগুলো 0 করে দিলাম। বুঝে আসছে? আর এইগুলোর মাঝখানের ভ্যালুগুলো তোমরা যদি ভ্যালুগুলো 50% করে রাখো, যেমন ধরো তোমার সায়ান হচ্ছে 50% আর সবগুলো 0, তাহলে সায়ান 50%। সায়ান কালারটার যে যে স্টেপগুলো আছে 100 থেকে নিয়ে একদম 0 পর্যন্ত, 0 হলে সব ব্ল্যাক, সাদা হয়ে যাবে। যদি 10% করো তাহলে 10% সায়ান তোমার কাছে আছে, যদি 20% করো 20% সায়ান আছে। বুঝে আসছে? এভাবে কালারগুলোকে মিক্স করে এখান থেকে অনেক সুন্দর কালার তৈরি করা যায়। বুঝে আসছে? আচ্ছা, এটা ছাড়াও তুমি যদি তোমার চোখের আন্দাজে কালার সিলেক্ট করতে চাও, আমার কোনো ফরমেশন দরকার নেই, আমার শুধু আমি যেভাবে ভালো মনে করি, যেটা দেখতে চাই সেটাই করব, তাহলে আমার কী করতে হবে? কালার পিকারটা ব্যবহার করতে হবে। এইখানে এই কালারের উপর যদি আমি ডাবল ক্লিক করি তাহলে কালার পিকার আসবে। বুঝে আসছে? এখানে দেখো একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা ধরে তুমি যে কোনো জায়গায়
রাখো, রেখে এবার ওকে করো, দেখো ওই কালারটা অ্যাপ্লাই হবে। বুঝে আসছে? আচ্ছা, এখানে এইভাবে করে আমি কোনো একটা অবজেক্ট সিলেক্ট করতে পারি, তবে সিলেকশন টুলটা আমার অ্যাক্টিভ থাকতে হবে। সিলেকশন টুল নিয়ে আমি যে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করলেই সেই অবজেক্টের যাবতীয় ফাংশনালিটি অ্যাক্টিভ হয়ে যাবে। আমি যদি বাইরে ক্লিক করে চিন্তা করি যে এটার কালারটা আমি চেঞ্জ করব, গেলাম কালার পিকারে, যে আমি বললাম যে ম্যাজেন্টা দরকার, ওকে করলাম, এখানে তো ঠিকই আসছে কিন্তু এখানে অ্যাপ্লাই হয় না, কারণ কি? সিলেকশন হয় না। ওকে ফাইন, তোমরা অনেক কিছু বুঝতে পারছো। এরপরে চলে যায় স্টার। স্টার চিনো তো? স্টার, যদি স্টারের কোণগুলো আরো বাড়াইতে হয় কি করব বলো তো? আপ কি। যদি কমাইতে চাই কারণ কি? যদি সমস্যা কেন, আর কিছু হয় না? হ্যাঁ, ত্রিভুজ হয় না, মানে একটা একটা ছোট। আচ্ছা, স্টারের বিষয়টা আমরা দেখছিলাম মনে হয়। স্টার এখানে কোনগুলো, রেডিয়াসগুলো, এখানে পয়েন্টগুলো এখানে কয়টা দেওয়া আছে? 23। তো এখানে যদি আমি 5টা করে দিই অথবা 4টা করি, ওকে করি, তাহলে হয়ে যাবে। আমি যেভাবে দেবো, যে কটা দিতে চাই সেই কটা ওইভাবেই আসবে। আর কিবোর্ড থেকে কন্ট্রোল করতে চাইলে এভাবে বাড়াবো, আপেরও প্রেস করবো, আস্তে আস্তে বাড়তে থাকবে। কন্ট্রোল প্রেস করলে কোনগুলো ছোট বড় হবে। লেফট লেফট লেফট, রাইট বাটনের কোনো কাজ হয় না, লেফট। ঠিক আছে, এখানে দুইটা কালার আছে, একটা হচ্ছে বর্ডার বা স্ট্রক কালার, আর একটা হচ্ছে ফিল কালার। ফিল কালারটা আছে এখানে, আমি চাচ্ছি আসলে ফুল 100% ম্যাজেন্টা থাকুক, হয়ে গেল। আর স্টক কালারটা চাই না, যদি কোনো কালার না চাই, বাদ দিতে চাই, তাহলে কি করব? এখান থেকে এই স্টকটাকে অ্যাক্টিভ করব। এখন অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ মানে যে উপরে থাকে সে অ্যাক্টিভ। বুঝে আসছে? এখন কে অ্যাক্টিভ আছে? ফিল কালার, তাই না? ফিল অ্যাক্টিভ আছে, হ্যাঁ, স্ট্রক অ্যাক্টিভ আছে। আবারও বুঝো, যেই কালারটা উপরে থাকবে, এখানে দুইটা কালারের মধ্যে স্টকটা, কালো কালারটাকে আমি উপরে তুলেছি, এখন যে কালারটা উপরে থাকবে সেটা অ্যাক্টিভ। বুঝে আসছে? এখন এবার 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 স্টক। আচ্ছা, তো আমি চাচ্ছি যে স্টক কালারটাকে ক্যান্সেল করে দেবো। তো এই নিচে দেখো, এখানে একটা নো কালারের বাটন আছে, নান, এখানে লেখা আসছে নান, আসছে, দেখা যাচ্ছে? এটাতে ক্লিক করবা, তাহলে দেখো যে তোমার এখন স্টক নেই, স্টকটা চলে গেছে। আচ্ছা, যদি আবার নিয়ে আসি, এইখানে এখানে একটা কালার আছে, আমার ব্ল্যাক দরকার, তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে ক্লিক করলাম, চলে আসছে স্টক। তো এখানে এটার সাথে একটা স্টক কালার জুড়ে গেছে। এগেইন আমি যদি এবার ফিল কালার বন্ধ করতে চাই, ফিল কালার উপরে নিয়ে আসলাম, এখানে নান বাটনে ক্লিক করলাম, ফিল কালার উদাও। বুঝে আসছে? আবার দিতে চাইলে প্রথম হচ্ছে সিলেক্ট করব, সিলেক্ট করে যে কোনো একটা কালার উপর ক্লিক করব, তাহলে সেই কালারটা চলে আসবে। সুপার ইজি। এখানে আরেকটা টুল আছে, তোমরা কে কে ছাতা বানাইতে চাইছিলাম? আচ্ছা, এখানে আছে লাইন। যদি তোমরা লাইন তৈরি করতে চাও, এভাবে যে কোনো দিকে ড্রয়িং করার জন্য লাইনের অনেক প্রয়োজন হয়। আচ্ছা, কে কে লোগো ডিজাইনে ইন্টারেস্টেড? আসলে এটা ভুলে যাই আমি রেকর্ড করতে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, যেমন না ভুল নেই, যেমন ধরো আমি এখান থেকে ধরে এই পর্যন্ত নিয়ে আসবো, সো এখান থেকে ড্রাগ করে এই পর্যন্ত নিয়ে এসে ছেড়ে দিলাম, নো প্রবলেম, ফ্রি হ্যান্ড, তুমি যেখানে খুশি সেখানে ড্র করতে পারো, সমস্যা। তো লাইন সোজা করার উপায় কি?
লাইন সোজা করতে হলে আমাকে শিফট প্রেস করতে হবে, শিফট। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিক করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন চিন্তা করলাম লাইনটা তো সোজা হচ্ছে না, কি করব? এখন শিফট প্রেস করো, সোজা করে দিছে। কোনো সন্দেহ নেই যে বা সোজা হয়েছে কিনা, সন্দেহ আছে? নেই, উইদাউট এনি ডাউট সোজা। কিন্তু যদি আমি এইভাবে করতে থাকি, দেখো এটাকে সোজা করতে হলে আমাকে চিন্তা করতে হবে যে এখানে যে বাঁকগুলো পড়ছে এই বাঁকগুলো থাকবে না, তাইলে সোজা হবে। দেখো এখন হয়েছে। ঠিক আছে, অনেকগুলো চিন্তা করতে হবে, অনেকগুলো অনুমান করতে হবে। এত কিছুর দরকার কি? এ পর্যন্ত নিয়ে এসে শিফট প্রেস করলাম, ছেড়ে দিলাম, সোজা হয়ে গেল। উপর থেকে এইভাবে টেনে নিয়ে এসে শিফট প্রেস করে ছেড়ে দিলাম, হয়ে গেল সোজা, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, বুঝিনি। এই মার্জিনটা সরি বুঝিনি আসলে। ও ড্র করাটা, এই যে লাইনগুলো ক্রিয়েট করলাম। ওকে, সোজা করার ব্যাপারটা বুঝে আসছে। ফটোশপেও করতে পারবা, ইলাস্ট্রেটরেও করতে পারবা, কোনো সমস্যা নেই। আর কারো প্রশ্ন আছে? নেই। নেক্সট, এখানে দেখো একটা টুল আছে, টুলটার নাম হচ্ছে আর্ক টুল। আর্ক মানে হচ্ছে বাঁকা। এভাবে কোনো জায়গায় হয়তো বাঁকা করে সিলেক্ট করতে হবে, অথবা বাঁকা একটা লাইন ক্রিয়েট করতে হবে। এভাবে এটার উপর দিয়ে একটা লেখা যাবে, এনিথিং। প্রিন্ট হবে না, প্রিন্ট হবে না। হ্যাঁ, যদি প্রিন্ট হবে, দেখো আমি প্রিন্ট প্রিভিউতে যাই। এই যে দেখো এখান থেকে এই অংশটুকু, এইটুকু আর প্রিন্ট হবে না, বুঝে আসছে? আমার ডাইমেনশন এবং আমার প্রিন্ট এরিয়া যতটুকু আছে ততটুকুর ভেতরে যা থাকবে তা প্রিন্ট হবে। হ্যাঁ, না তোমাকে যে কোনো মুহূর্তে এর ভেতরে নিয়ে আসতে হবে, ভেতরে নিয়ে আসলে প্রিন্ট হবে, বাইরে থাকলে আর প্রিন্ট হবে না। ওকে, আচ্ছা। তারপরে আছে এখানে স্পাইরাল। স্পাইরাল দিয়ে এটা এই পর্যন্ত ড্র্যাগ করে তোমরা কন্ট্রোল চেপে ধরবা। ঠিক আছে, তোমরা এটা দিয়ে যে কোনো দিকে মুভ করতে পারবে। অর্থাৎ এই দেখো অনেক কিছু হচ্ছে। আচ্ছা, আমি একটা কাজ করে দেখাই তোমাদের, এগুলো দিয়ে আসলে কি ধরনের কাজ হয়, কিভাবে কাজ করা যায়। একটা ছোট কাজ করে দেখাই। জানতে চাইবে না এখনই যে এটা এখনই কিভাবে হলো, ঠিক আছে? তোমরা শুধু দেখো।
অন্য আরেকটা টুল নিলাম আমি। টুলটা হচ্ছে এখানে গ্রাইড টুল। অনেক সময় ট্যাবল তৈরি করার সময় এই কাজটা দরকার হয়। এমএস ওয়ার্ডে ট্যাবল আছে না? ট্যাবলগুলো তৈরি হয় কলাম এবং রোর সাহায্যে, তাই না? কয়টা কলাম হবে, কয়টা রো হবে। তো ইলাস্ট্রেটরে ট্যাবল তৈরি করতে হয় এভাবে, অথবা আরেকটা টুল আছে, একটা ফাংশন আছে, সেটা ব্যবহার করে। ঠিক আছে? তাহলে এখান থেকে আমি যদি এখন আপের উপরে প্রেস করি তাহলে রো বাড়বে। ঠিক আছে? যদি ডাউনেরও প্রেস করি রো কমবে, লেফট এবং রাইটেরও প্রেস করলে কলামগুলো বাড়বে অথবা কমবে। আচ্ছা, এই কাজগুলো তোমাদের থাকবে, এগুলো একটু করবা বাসায় বসে বসে। ঠিক আছে? তো এটাও এরকমই। এখানে যদি তুমি ইচ্ছা করো পয়েন্টগুলো বাড়াইতে পারবা। এবং বুঝতে পারছো? এখান থেকে আমরা অনেক কিছু করবো এবং অনেক মজার কিছু করবো। বুঝে আসছে? ইলাস্ট্রেটর আসলেই চমৎকার, অনেক কিছু তোমরা করতে পারবা এবং অনেক দারুণ দারুণ ডিজাইন তোমরা এখান থেকে করতে পারবা, যেগুলোর আউটপুট কালারগুলো একদম টাটকা কালার হবে। হ্যাঁ, সব লোগোই এখান থেকে এভরিথিং। তবে ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটারই সমন্বয় করতে হয়। একটু বড় ধরনের ডিজাইন হলে দুইটাই করতে হয়। যেমন ধরো একটা ইমেজ আছে, পিকচার আছে, তাহলে পিকচারটাকে প্রথমেই ফটোশপে সেট করতে হবে, সব কিছু পরিবর্তন করে কালার ম্যাচিং সব কিছু ঠিক করে তারপরে ইলাস্ট্রেটরে ইম্পোর্ট করতে হবে। এখান থেকে ভালো না, নষ্ট হবে না, একদম ব্যবহার উপযোগী এবং 100% রেজলিউশন থাকবে। তোমার যতটুকু রেজলিউশন, হ্যাঁ করা যায়। এটার জন্য আমরা শিখবো, সিসিতে একটা ফাংশন আছে, সেটা নাম হচ্ছে লিঙ্ক। ইমেজকে লিঙ্ক করে দিতে হয়, তাহলে ফটোশপে এডিট করবো, এখানে দেখা যাবে, অনেক সহজ এটা। আজকে তাহলে আমরা এই গ্রুপটা শিখে ফেললাম, শুধু এটা ছাড়া আমরা পরে শিখবো। আর এই গ্রুপটাও আমরা আজকে দেখে ফেললাম। আগামী ক্লাসে আমরা একটা প্রজেক্টের কাজ করব। এখন থেকে আমাদের প্রেস রিলেটেড কাজগুলো শুরু হবে। প্রেসের কাজগুলো হয় যেমন আমরা ভিজিটিং কার্ড দিয়ে শুরু করব। ভিজিটিং কার্ড হবে, তারপরে হচ্ছে ফ্লায়ার ডিজাইন হবে, ব্রোশিয়ার হবে, ব্যানার হবে, ফর্ম ডিজাইন হবে, এগুলো আমরা তৈরি করব। তারপরে আবার আমরা ফটোশপে ফিরে যাব, ফটোশপে গিয়ে লাস্ট ওয়েব রিলেটেড কাজগুলো করব, এরপরে আমাদের শেষ। বুঝতে? তো এখন থেকে আমাদের 7টা ক্লাস হয়েছিল স্টুডিও জবসের উপর ফটোশপ থেকে, তোমরা সেগুলো প্র্যাকটিস করবা। আর এখান থেকে লোগো ডিজাইন প্লাস টি শার্ট ডিজাইন এবং প্রিন্টের যাবতীয় ডিজাইনগুলো, ভ্যাক্টর যে ডিজাইনগুলো হয় সেই ডিজাইনগুলো আমরা এখন থেকে আজকে থেকে শুরু করলাম। আজকে জাস্ট ইন্ট্রোডাকশন হলো, ইলাস্ট্রেটর সম্পর্কে চিনলাম। তোমরা আজকেই ফটোশপ ইলাস্ট্রেটরের সফটওয়্যারটা ইনস্টল করে নিবা মনে করে। ঠিক আছে? নেক্সট ক্লাস থেকে আমাদের প্রজেক্ট শুরু হবে।